শুভেন্দু অধিকারী বিজেপিতে আসাতে বিজেপির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলে আপনার? শুভেন্দুদা লিডার, শুভেন্দুদা আন্দোলনের মুখ একটা, তো সুতরাং আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দুদাকে যারা কাঠগড়ায় তুলছেন এরা কারা? মুশকিল হচ্ছে কি জানেন তো, সোশ্যাল মিডিয়ায় এগুলো লেখে। এবং আপনি যদি দেখেন, আমি মানে খালি শুভেন্দুদার কথা বলছি না, শুভেন্দুদার কথা, দিলীপদার কথা, সুকান্ত, অর্থাৎ এই সোকল্ড সমালোচক যারা, তারা কিন্তু 90% ফেক অ্যাকাউন্ট ইউজ করে। এই প্রতিবাদটা কোথায় হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, তো ফিজিক্যালি তো হচ্ছে না কোথাও। যে কেউ কি শুভেন্দুদার সামনে গিয়ে বলার সাহস আছে বা বলেছেন যে আপনার জন্য সিট কমেছে? এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘরে বসে, আগে আমরা কাগজে বাঘ বলতাম, আর এখন ওই সোশ্যাল মিডিয়ার টাইগার। এবং মজার কথা হচ্ছে যে এদের সৎ সাহস নেই যে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলবেন যে না এটা ভুল। আপনি যদি অ্যাকাউন্টগুলো রিচেক করেন, এর 90% ফেক। তো সুতরাং এটা মানে এর মধ্যে তৃণমূলের লোকও থাকতে পারে, এর মধ্যে সিপিএম এর লোকও থাকতে পারে। আমাদের দলে কাউকে নিয়ে কোনো বিরোধী নাই। আর যেভাবে এই নির্বাচনের আগে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যেরকম পরিশ্রম করেছেন, প্রায় 177টি সভা করেছেন, আর তাও কেন ওনাকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে বলে আপনার? না, শুভেন্দুদাকে আক্রমণ করার মানে যৌক্তিকতা কারণ কি? শুভেন্দুদার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা, এবং সেই লড়াই তিনি লড়েছেন। এইবার তো সবকিছুর জন্য কাউকে কাঠগড়ায় ছড়িয়ে দেওয়ার তো কোনো যুক্তিকতা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একদম দলীয় অভ্যন্তরীণ বিষয়। তো এটা তো কখনোই কোনো সচেতন বিজেপি কর্মী এটা সংবাদ মাধ্যমের সামনে বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো গণমাধ্যমের সামনে আলোচনা করবেন না। যারা করছেন তারা বিজেপি কর্মী। বাংলায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? আমি তো বললাম 26 অব্দি দলটা থাকে কিনা দেখুন। কিভাবে বলছেন? 26 অব্দি তৃণমূল কংগ্রেস দলটা অটুট থাকবে তো। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসে তো জেতার পরেই গৃহযুদ্ধ লেগে গেছে, প্রত্যেকের বিরুদ্ধে তোপ দাচ্ছে, নবীন প্রবীণ নিয়ে সংঘাত হচ্ছে। অভিষেক ব্যানার্জি হঠাৎ করে বলছেন ওনার শরীর অসুস্থ, ভগবানের কাছে ওনার আরোগ্য প্রার্থনা করি, তিনি হঠাৎ করে দল থেকে অফ হয়ে গেলেন, এবং প্রত্যেকটা প্রবীণ নেতারা মুখ খুলছেন, অন্তর্ঘাতের কথা আসছে। তো সুতরাং 2026-এ যে আমি বললাম 2 বছরে দেখুন আরো কত এদের আবর্জনা বেরিয়ে আসে, আরো কত চুরি বেরিয়ে আসে, আরো কত দুর্নীতি বেরিয়ে আসে, তখন দেখা যাবে। সদ্যই গঠিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠনের প্রায় 10 দিনের মাথায় নিট দুর্নীতি, একদম সর্বভারতীয় যে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট, ডাক্তারির যে সর্বোচ্চ স্তরের প্রবেশিকা পরীক্ষা, এবং কার্যত এনটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের বিষয় নিয়ে যেভাবে নিট কেলেঙ্কারিতে আপনাদের গায়েও তো কালি লেগে গেল, কি বলবেন? দেখুন, এটা পুরোপুরি এটা আমলাতন্ত্রের একটা চক্রান্ত ছিল, এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি কিন্তু এই বিষয়টা এড়িয়ে যাননি, উনি এই বিষয়টা সামনা করেছেন, এবং এটা নিয়ে তদন্ত হবে, এবং যে এতে দোষী থাকে এবং এতে যদি কোনো পাওয়া যায়, গলত পাওয়া যায়, তার উপযুক্ত শাস্তি হবে। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের মতো বা কংগ্রেসের মতো আমরা কোনো একটা বিষয়কে এড়িয়ে যাওয়ার লোক। আমাদের শিক্ষামন্ত্রী একদম খুব স্ট্রং স্ট্যান্ড নিয়েছেন যে এটার জন্য যা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সেটা করা হবে, এবং এটা এই কংগ্রেসীকরণ যে আমলাতন্ত্র এতদিন ধরে হয়ে এসেছিল, এত বছর ধরে চলে এসেছিল, এইটা একটা বড় ষড়যন্ত্র। কিছুদিন অপেক্ষা করুন, এটা সামনে আসে। তৃণমূল কংগ্রেস বলছেন যে তৃণমূল কংগ্রেস কার্যত দাবি করছেন বলা চলে যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলে কেন ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হবেন না, কি বলবেন? না, ধর্মেন্দ্র প্রধানের ঘর থেকে কি টাকার বান্ডিল পাওয়া গেছিল, না তার বান্ধবীর বাড়ি থেকে? মানে ওনার কোনো বান্ধবী নেই। আমি একদম আদ্যন্ত একজন সাংসারিক মানুষ, আমি জোর দিয়ে বলছি না, ওনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি থেকে এরকম নোটের পাহাড় পাওয়া গেছিল।
না হাজার হাজার লোক এসে বলেছিল যে তদন্তকারী সংস্থার কাছে যে আমাদের নাম করে উনি টাকা নিয়েছেন। আরে নিজে চোর বলে সবাইকে চোর ভাবা বন্ধ করুন। ধর্মেন্দ্র প্রধানের সৎ সাহস আছে বলে ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে তদন্ত হবে এবং একটা দোষীও ছাড় পাবেন। তৃণমূল কংগ্রেস আরো দাবি করছেন যে নিট দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি, এর সঙ্গে অনেক উপরমহল জড়িত, আসল মাথাদের ধরতে হবে, ধেরে ইঁদুর কারা তাদের ধরতে হবে। কেন্দ্রীয় সরকারের যে দফতরের অধীনে সেই মন্ত্রী ও তার আত্মীয় স্বজনদের খাটের তলায় তল্লাশি চালাতে হবে। আমরা বলছি তদন্ত হোক, যে কোনোভাবে তদন্ত হোক, কোর্ট মনিটর তদন্ত হোক, ইডি সিবিআই হোক, যে কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত হোক। আমরা একদমই তদন্ত বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে দৌড়ানোর লোক। তদন্ত হোক এবং যদি সেই তদন্ত হলেই জানা যাবে কে দোষী নাই, কেলেঙ্কারি না, কিন্তু সেটা সামনে আসতে হবে, অ্যাজাম্পশনের উপর বললে তো হবে না। আমার শেষ প্রশ্ন দাদা আপনাকে, ব্রাত্য বসু বলছেন নিট নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাই প্রকাশ পেয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে অনেক তদন্ত তো হলো, অনেক গ্রেফতারিও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের নিট যা ভারতের সবচেয়ে সম্মানজনক পরীক্ষা, তার জন্য ভালো করে তদন্ত হবে না? নিটে ইডি সিবিআই কে দেখতে পাবো না আমরা? কি বলবো, ওনারা তদন্ত চান না তো কথায় কথায় গিয়ে তো আপনারা কোর্টে গিয়ে দৌড়ি করেন। আমি আবার বলছি, ব্রাত্য বসু আগে নিজের আবর্জনা পরিষ্কার করুন। আর এটা ভারতীয় জনতা পার্টি, এই সরকারের মুখ মাননীয় নরেন্দ্র মোদী। সুতরাং এই সরকারের গায়ে কালি ছেটানো এত সোজা না। সুতরাং আপনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে, আপনি তথ্য প্রমাণ নিয়ে কোর্টে যান, আপনি বলুন। আমরা তো কোনোদিন বলিনি যে আমরা কোনো তদন্ত থেকে পালিয়ে যেতে চাই। সুতরাং তদন্ত নিশ্চয়ই হওয়া দরকার, এবং তদন্ত হলে এর পিছনে কারা আছে, কাদের চক্রান্তে হয়েছে সেটাও পরিষ্কার হয়ে যাবে। এটুকু আপনাকে বলতে পারি, মোদী সরকারের কোনো মন্ত্রী বা কোনো ভারতীয় জনতা পার্টির নেতা এর কোনো দুর্নীতির সাথে জড়িত নয় এবং আগামী দিনেও থাকবে না। আপনারা বলছেন যে পশ্চিমবাংলার মানুষের ভবিষ্যৎ বিজেপিকেই আঁকড়ে ধরবে, কথাটা আপনারা বারংবার বলছেন, এখনো বলছেন, কিন্তু কোন অঙ্কে সম্ভব 2026-এ? সেই 2026-এও তো তৃণমূলের সেই একই ভাতার রাজনীতি, মুসলিম ভোট, বাম কংগ্রেস জোট, আইপ্যাক সবই থাকবে, তাও কিভাবে বলছেন? না ঠিক আছে, দেখুন আমরা খালি একটাই জিনিস 26-এ চাইব, তারা আইপ্যাক কেন আরো 10টা কোম্পানিকে নিয়ে আসুক, প্রচুর পয়সা আছে ওদের, চুরির পয়সা সব এতেই কাজে লাগাচ্ছে, কিন্তু মানুষকে যাতে ভোটটা দিতে দেওয়া যায়। আমরা লোকসভা নির্বাচনেও আমরা 100% কিন্তু মানুষকে ভোট দেওয়ানোর ব্যবস্থা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। এবার কেন্দ্রীয় বাহিনীর উপরে দোষারোপ করলে হবে না, কেন্দ্রীয় বাহিনীকে তো নিয়ন্ত্রণ করে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের কোনো এসপি, ডিএসপি বা কোনো যেখানে থাকে সেই লোকাল থানার ওসি, তারা নিয়ন্ত্রণ করে, তারা কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে পরিচালিত করেছে। আমাদের এই ব্যাপারে আরো বাড়তি সতর্কতা নিতে হবে, এবং যত দিন যাবে 26 আসতে এখনো 2 বছর বাকি আছে যেরকম বলছেন, সেরকম 2 বছরে আরো 20টা স্ক্যাম বেরিয়ে যাবে, এতেও নিশ্চিন্ত থাকবে। একদম অন ক্যামেরা বলছেন? অন ক্যামেরা বলছি যে 2026 অবধি যেতে যেতে দেখবেন হয়তো আরো 20টা স্ক্যাম এসে যাবে। আপনি দেখুন না, প্রতি 2 মাস 3 মাস পর পর একটা করে দুর্নীতি ধরা পড়ছে। তো এই গভর্নমেন্টের যত ডিপার্টমেন্ট আছে মানে তার থেকে বেশি এরা দুর্নীতি করে ফেলেছে। তো মানুষ একটা টাইমে রিটালিয়েট করবে। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে দিচ্ছেন, ভালো কথা, গরিব মানুষ পাচ্ছেন, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু সেই মানুষদেরও একদিন তারা বুঝতে পারবে যে ওই 1000 টাকা নিজের ভবিষ্যৎ নয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখুন, যে আজকে এত বড় বড় কথা বলছিল তৃণমূল কংগ্রেস, 10,000 কোটি টাকা তো পাঠানো হয়েছে। এবার আমরা দেখতে চাই কটা লোক প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেল, কটা লোকের বাড়িতে জলের লাইন গেল, কটা লোকের বাড়িতে শৌচাগার গেল, এবং এই হিসেব তৃণমূল কংগ্রেস দিতে পারবে না। আমি আবার বলছি যে টাকা পেয়েছে, কিন্তু টাকা পেয়ে এদের কাজ করার কোনো সদিচ্ছা নেই। সুতরাং 2 বছরে দেখুন আরো কটা দুর্নীতি আসে,
আর তারপরে ওদের দলের মধ্যে যেরকম কোন্দল শুরু হয়ে গেছে। আজকে সকালে আমাদের দমদমের সাংসদ সৌগতদা বলেছেন যে তাকে নাকি হারানোর জন্য পার্টির একাংশ লেগে গেছিল। সিনিয়র লিডার উনি বলছেন, ওনার কথা তো সত্যি ধরে নিতে হবে। তার উত্তরে আবার মদন মিত্র কি বলছেন, তার উত্তরে আরো কেউ বলছেন। 2026 অব্দি তৃণমূল দলটা কোথায় থাকে সেটা দেখি। আমাদের সর্বভারতীয় পার্টি, আমাদের আজকে যিনি আছেন কালকে তার দায়িত্ব নেওয়ার জন্য কেউ রেডি হয়ে আছে, কিন্তু যে 1.5 লিডারের পার্টি, মমতা এক ভাইপো হাফ, 1.5 লিডারের পার্টি 26 অব্দি অটুট থাকবে তো? এটাও কিন্তু একটা প্রশ্ন আছে। রাজ্যের শাসক দল বারংবার তারা অভিযোগ করেছেন যে আপনারা ইডি সিবিআই কে কার্যত কাজে লাগাচ্ছেন রাজনৈতিক স্বার্থে। কি বলবেন এক্ষেত্রে? ইডি সিবিআই কে আমি ধরে নিলাম ওনাদের কথা, কে ইডি সিবিআই কে আমরা রাজনৈতিক ভাবে কাজে লাগাচ্ছি, মানে আমি জাস্ট ইমাজিন করে নিলাম। আচ্ছা, তাহলে ইডি সিবিআই যাদের অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে তো তারপরে তো সেটা তাদের হাতে থাকছে না, কোর্টের হাতে চলে যাচ্ছে, মহামান্য আদালতের কাছে চলে যাচ্ছে। তো লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট বারবার দৌড়েও তারা বেরোতে পারছেন না কেন? আজকে পার্থ চ্যাটার্জি কতদিন হলো জেলে আছে, আজকে অনুব্রত মন্ডল কতদিন হলো জেলে আছে, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কতদিন হলো, নাম গুনে শেষ করা যাবে না। এবং দেশের সব থেকে দামি লয়াররা তাদের হয়ে কেস লড়ছেন, সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, চার্টার ফ্লাইটে আসছেন, কেস লড়ছেন, চলে যাচ্ছেন, কোটি কোটি টাকা তাদের ফিস। কিন্তু তাহলে যখন ইডির কাস্টাডি থেকে কেউ জুডিশিয়াল কাস্টাডিতে চলে যায়, তখন তো সেটা কোর্টের জুরিডিকশন থাকে যে তাকে ছেড়ে দেওয়া হবে কি হয় না। আজকে কেউ বেরোতে পারছে না কেন? এই প্রশ্নের তাহলে আমি জবাব চাইছি। আজকে যে একবার ঢুকছে সে পার্মানেন্ট টিকিট কেটে ফেলছে। সুতরাং সাক্ষ্য প্রমাণ ছাড়া ইডি, সিবিআই বা যে কোনো কেন্দ্রীয় সংস্থা যদি কাউকে গ্রেপ্তার করত, তাহলে তো তাকে কোর্ট ছেড়ে দিত, তাদের ভৎসনা করতো এজেন্সিদের। এরকম একটা উদাহরণ দেখাতে পারবেন কি? আপনি বলছেন 2026-এর মধ্যে আরো বেশ কয়েকটা দুর্নীতি বেরিয়ে আসবে রাজ্য সরকার, একেবারে দাবি করছেন বলা চলে। তাহলে সেই দুর্নীতিগুলো কি সাধারণ মানুষ সঠিক বিচার পাবেন, না সারদা নারদার মতো সেগুলো হিমঘরে চলে যাবে? নিশ্চয়ই বিচার পাবেন, নিশ্চয়ই বিচার পাবেন। এবং আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে একজনকেও ছাড়া হবে না। আপনারা দেখেছেন যে একটার পরে একটা যত এদের মন্ত্রী নেতাদের ঘরে রেড হয়েছে, কারুর ঘর থেকে টাকার পাহাড় বেরিয়েছে, কারুর ঘর থেকে সোনার পাহাড় বেরিয়েছে। কেউ কেউ আবার যাতে ওখানে হাজিরা না দিতে হয় তার জন্য সুপ্রিম কোর্ট দৌড়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমি যদি কোনো দোষ না করে থাকি তাহলে আমি তদন্তের মুখোমুখি হতে আমি ভয় পাবো না। এবং সাক্ষ্য প্রমাণ ছাড়া যদি কোনো এজেন্সি কারোর উপরে কোনো স্টেপ নেয়, তো তাহলে কোর্ট থেকে তারা ছাড়া পাচ্ছেন না কেন? এই প্রশ্নের উত্তর যে তৃণমূল নেতা নেত্রীরা ইডি সিবিআই কথা বলছেন তাদের একবার জিজ্ঞেস করবেন যে তাহলে 1.5 বছর, 2 বছর, 1 বছর হয়ে গেছে তাদের তাবর নেতারা জেলে, তারা বেরোতে পারছেন না কেন? নিশ্চয়ই সেই তদন্তকারী সংস্থারা সেই সাক্ষ্য প্রমাণ কোর্টে পেশ করেছেন, তার জন্য তারা বেরোতে পারেননি। এত কিছুর মধ্যেও একটা বিষয় তো থেকেই যাচ্ছে যে সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু মুসলিম ভোট কেন বিজেপিতে আনা যাচ্ছে না? না, দেখুন, সংখ্যালঘুদের মমতা ব্যানার্জি একটা বিপথে চালিত করছে। সংখ্যালঘুরা তৃণমূলের ভোট ব্যাংক হয়ে গেছে। মমতা ব্যানার্জি চান না যে সংখ্যালঘুদের এই রাজ্যে কোনো উন্নতি হোক, কারণ তাহলে ওদের হয়ে ভোট লুট করবে কে, ক্যাডারকে ভয় দেখাবে কে? আজকে আপনি দেখুন পশ্চিমবঙ্গের ন্যাশনাল মানে স্টেট ক্রাইম রেকর্ড যদি আপনি ওঠাবেন, প্রত্যেকটা থানায় একটা, এটা খুব চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে এই প্রত্যেকটা থানায় যত ক্রিমিনাল রেকর্ডস আছে তার একটা সিংহভাগ হচ্ছে সংখ্যালঘু ভাইরা। তো আজকে এই অবস্থা কেন? তার মানে মমতা ব্যানার্জি তো সংখ্যালঘুদের ওই দুধ দেওয়া গরু, উনি বলেছিলেন না যে গরু দুধ দেয় আমি তার লাঠি মাছ খেতে রাজি আছি, সুতরাং এরা দুধ দেওয়ার নাম করে ভোট লুট করবে। আর মমতা ব্যানার্জি, সিএম মমতা ব্যানার্জি, উনি এটা ভুলে গিয়ে উনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি হয়ে সেই লাঠি খাবেন। সুতরাং
সংখ্যালঘুদের মধ্যে যেদিন সচেতনতা আসবে সংখ্যালঘুরা ভোট দেবে। এবং এইবার নির্বাচনে দেখা গেছে অনেক জায়গায় সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়া হয়, মানে তাদের ভোটও অন্য কেউ দিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের উপর থেকেও বিশ্বাস উঠে গেছে। ও আগামী দিনে আমরা দেখেছি, আমরা অনেক এরকম না যে সংখ্যালঘু ভোট বিজেপি পাইনি। আমরা গত বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও আমরা জিতেছি। তো সংখ্যালঘুদের যে ভুল বোঝাচ্ছে সরকার, সংখ্যালঘুদের যে বিপথে চালিত করছে, আমাদের সেটা বোঝাতে হবে, তাদের কাছে যেতে হবে। মুখ্যমন্ত্রী যেভাবে সংখ্যালঘুদের গিয়ে ভয় দেখিয়েছেন যে বিজেপি আসলে তাড়িয়ে দেবে, তার পাল্টা আপনারা কেন বোঝাতে পারলেন না? মুশকিল হচ্ছে যে আমি যেটা বললাম, সংখ্যালঘুদের জন্যে মাননীয় মমতা ব্যানার্জি এতদিন সরকারে থেকে বা তার আগে সিপিএম সরকারও সংখ্যালঘুরা শিক্ষিত হোক এটা চায়। তাদের অশিক্ষার আলোতে ধরে রেখেছে যাতে মিথ্যাচার করতে সুবিধে হয়। না, উনি কি বলছিলেন যে সিএ আমি লাগু হতে দেবো না, সিএ আমি লাগু হতে দেবো না। কিন্তু যখন দেখা গেল লাস্ট ফেজের আগে যে অলরেডি সিএ দ্বারা মানুষ পেতে লেগে গেল, নাগরিকত্ব পেতে লেগে গেল, তখন উনি কি বললেন, না আমি এনআরসি করতে দেবো না। এবার এনআরসি করতে দেবো না, তো এতদিন তো আপনি বলছিলেন সিএ করতে দেবেন না, সিএ তো লাগু হয়ে গেল। মুশকিল হচ্ছে আজকে বেশিরভাগ সংখ্যালঘু ভাই বোনেরা সিএ কি এনআরসি কি এটাই জানেন না। তো উনি একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে, একটা মিথ্যাচার সৃষ্টি করে যে তোমাদের এখান থেকে, আমরা কাউকে বলিনি যে ভারতের কোনো মুসলিম নাগরিককে ফেরত পাঠানো হবে বাইরে। একটা আমাদের নেতা বলেছে, আপনি দেখুন, আমরা বলেছি যারা নাগরিক নন তাদের নাগরিকত্ব দেব, এবং যারা সত্যিকারের কি বারবার বলেন তাহলে কি এরা নাগরিক না, এদের ভোটার কার্ড আছে, এদের আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, আপনি জানেন যারা এই আমাদের অন্যান্য মূলত বাংলাদেশে, পাঞ্জাবে, কিছু পাকিস্তান বা ওই দিক থেকে আছে, তাদের একটা পাসপোর্ট করতে গিয়ে কতটা হয়রানি করতে হয় এত বছর ভারতের নাগরিক থাকার পরে। আর তো তাদের সেটা হবে না, তারা এখন এই সুবিধাটুকুও খুব ভালো করে পাবে। সুতরাং মমতা ব্যানার্জি হয় ভুল মিথ্যা বলেন, না হলে অর্ধসত্য বলেন, এবং এই অর্ধসত্য বলে উনি এই মুসলিমদের, স্পেশালি সংখ্যালঘুদের উনি বিভ্রান্ত করেছেন। বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দুটো নাম বারংবার চর্চায় আসছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হলো শুভেন্দু অধিকারী এবং দ্বিতীয়টি হলো দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি হিসেবে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি হয়, সোশ্যাল মিডিয়ায় দুটো গ্রুপ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া আজকাল মানুষের চিকিৎসাও করছে, সোশ্যাল মিডিয়া আজকাল মানুষের ফিনান্সিয়াল অ্যাডভাইজারও হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার সব সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল, এবং রাজ্য সভাপতি নির্বাচনের কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে ঠিক হয়। সুতরাং মিডিয়া বা আপনি আমরা গেস করতে পারি, কিন্তু যেটা একটা প্রক্রিয়া আছে দলের মধ্যে আলোচনা করে, এবং তার ধাপে ধাপে সেটা নির্বাচন হয়, এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। সুতরাং আপনার চোখে আপনি কাকে এগিয়ে রাখছেন? না, আমি এটুকু বলতে পারি যে এখনো এই নিয়ে কোনো আলোচনাই শুরু হয়। এটার একটা প্রসেস আছে। আমাদের আগে সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির টার্ম জুনে শেষ হয়ে যাচ্ছে, ও নাড্ডাজি কেন্দ্রীয় মন্ত্রীও হয়ে গেছেন, আমাদের এক ব্যক্তি এক পদ। নতুন সভাপতি আসার পরে তারপরে তিনি ঠিক করেন, তিনি এবং তার একটা কোর কমিটি আছে, এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আলোচনার পরে আমাদের রাজ্য সভাপতি ঠিক হয়। তো আমাদের এখনো কেন্দ্রীয় সভাপতি কে হলেন এটাই ঠিক হয়নি। তো সুতরাং এই বিষয়ে এখন আলোচনা করা কোনো যৌক্তিকতা।